আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। বাংলাদেশে তার অর্থনীতির যে আকার, দেশ হিসেবে যতটুকু আছে তার চেয়ে ব্যাংক বেশি আছে, ইন্স্যুরেন্স কোম্পানি অনেক বেশি আছে, আর্থিক প্রতিষ্ঠানও প্রচুর পরিমাণে আছে এবং অর্থনীতির একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা রাখে। কিন্তু অতিরিক্ত ব্যাংক হওয়ার কারণে যেটা হয়েছে, বাজারে অসাধু প্রতিযোগিতা আছে। সবচেয়ে বেশি যেটি সমস্যা তৈরি করেছে সেটি হলো সরকারি ব্যাংকগুলোতে রাজনৈতিক বিবেচনায় পরিচালক নিয়োগ আর বেসরকারি ব্যাংকগুলোতে মালিকদের দৌরাত্ম্য। ব্যাংক পাবলিক মানি ডিল করে, সেখানে মানুষ টাকা রাখে, কিন্তু এই টাকা নিয়ে নয়-ছয় করে এক শ্রেণীর মালিক। এবং আইন করে বাংলাদেশে বিগত সরকারের সময় আমরা দেখেছি ব্যাংকগুলোতে মালিকদের জমিদারি তৈরি করা হয়েছে, যা খুবই অনভিপ্রেত। আর এসব কারণে একটা লুটপাটের জায়গা তৈরি হয়েছে। একসময় বাংলাদেশে প্রাইভেট ব্যাংকগুলো অসম্ভব ভালো করছিল সরকারি ব্যাংকগুলোর তুলনায়। ঋণখেলাপি কম, তাদের ফাইন্যান্স ভালো, তাদের ট্রেড ফাইন্যান্সিং উত্তম এবং কর্পোরেট ব্যবস্থাপনা ভালো। কিন্তু আমরা দেখেছি একটা পর্যায়ে গিয়ে এস আলম সহ অনেক ধনকুবের ব্যাংকগুলো নিজেদের করায়ত্তে নিয়ে, নিজেদের পরিবারের করায়ত্তে নিয়ে শেষ পর্যন্ত লুটপাট করেছে এবং বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি ধস নেমে এসেছে। লিজিং কোম্পানিগুলোর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। প্রশান্ত কুমার হালদারের মতো লোকজন এই লিজিং কোম্পানিগুলোকে লুট করেছে। ঠিক এই অবস্থায় সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা দেখেছি ব্যাংকগুলোকে নিয়ে নতুন ভাবনা, যে একীভূতকরণ। অবশ্য নতুন ভাবনা বলা যাবে না, যে কারণ আওয়ামী লীগ আমলেও একীভূতকরণের একটা ফর্মুলা চেষ্টা করা হয়েছিল, কিন্তু সফল হয়নি। তাই আজকে আমরা শিরোনাম করেছি যে ব্যাংক একীভূতকরণ কি শেষ পর্যন্ত সমস্যার একত্রীকরণ? কারণ একীভূত করলেই যে সমস্যা চলে যাবে তা নয়। বিগত আওয়ামী লীগ সরকার আমলে লুটপাট এবং অব্যবস্থাপনার শিকার ব্যাংকগুলোকে একীভূত করে সবল ব্যাংকের সাথে দিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল, তা সফল হয়নি। তবে সেই চেষ্টা এখনও যে নেই তা বলা যাবে না। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক করার চেষ্টা করেছিল অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেই জন্য একটু আইনও করেছিল তারা, যার নাম ছিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। এ কাজে বেশি উদ্যমী ছিলেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার আসছে, নতুন সরকার গঠিত হয়েছে এবং তাদের ভাবনা চিন্তায় আমরা কিছু পরিবর্তনও দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর এসেছে, যিনি ব্যক্তি খাত থেকে এসেছেন, একজন ব্যবসায়ী। এরপর থেকে এই 5 ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া আমরা সেইভাবে কোনো গতি দেখতে পাচ্ছি না। সম্মিলিত ব্যাংকের চেয়ারম্যান এবং এমডিও এখন নেই। ঠিক এই অবস্থায় বিএনপি সরকার সংসদে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, যেটি অধ্যাপক ইউনূস করে গিয়েছিলেন, সেটি পাশ করেছেন। তবে কিছু সংযোজন করেছে এই আইনে। বলা হচ্ছে এর মাধ্যমে ব্যাংকগুলো পুরনো মালিকরা ফিরে পেতে পারেন, তবে অনেক শর্ত পূরণ করতে হবে। কি হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে একীভূতন প্রক্রিয়া খুব সহজে এগোবে বলে আর মনে হচ্ছে না। সবগুলো মিলে একটা বড় ব্যাংক করা, রাষ্ট্রীয় মালিকানায় সেটা করা, বিশাল কর্মবাহিনী করা, বিপুল গ্রাহক এবং অন্যান্য শাখা প্রশাখার ব্যবস্থা করা একটি জটিল কাজ। এসব ব্যাংকের সম্পদ এবং দায় কিভাবে একীভূত করা হবে সেটা একটা জটিল প্রক্রিয়া। এছাড়া রয়েছে গ্রাহকদের অর্থ ফেরত দানের মতো একটি বড় কাজ এবং সাবেক গভর্নরের তৈরি করা হেয়ার কাট পদ্ধতি নামক একটি উদ্ভট প্রক্রিয়া, যার মাধ্যমে দিয়ে দেওয়া মুনাফা কেটে নেওয়া হচ্ছে এবং এটার জন্য একটি আলাদা অ্যাকাউন্ট ব্যাংকগুলোকে এখন মেনটেন করতে হচ্ছে। সুশীল সমাজের দিক থেকে আশঙ্কায় যে সংশোধিত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2026 পাশের পর দেশের ব্যাংকিং খাত আবারও ঝুঁকির মধ্যে পড়তে পারে। আইনের 18 ক ধারার সুযোগ নিয়ে অতীতে অনিয়ম এবং লুটপাট করা ব্যক্তিরা আবার ব্যাংকের মালিকানায় চলে আসতে পারেন এবং সেটা ভবিষ্যতের জন্য খুব একটা ভালো হবে বলে তারা মনে করছেন না। নতুন আইনটি অপরাধ যারা করেছে তাদের জবাবদিহিতা আনার পরিবর্তে তাদেরকে বেইল আউট সুবিধা তৈরি করছে কিনা সেই প্রশ্ন উঠেছে। তবে সবার এক কথা, আমানতকারীদের পুরো অর্থ ফেরত দিতে হবে যে করেই হোক, এবং এই ফিরিয়ে দেওয়া শুধু নৈতিক দায় নয়, এটি বাংলাদেশ ব্যাংকের আইনি দায়িত্ব। শুধু আমানত বিমার 2 লাখ টাকা দিয়ে দায় এড়ানো
যাবে না বলে তারা মনে করছেন। একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে অনেক কারণেই, আর সেই জন্য দেশের নীতিও থাকতে হয়। বাংলাদেশে ব্যাংক খাতের জন্য কার্যকর একটি এক্সিট পলিসি এখন পর্যন্ত তৈরি হয়নি। অর্থাৎ একটি ব্যাংক যদি কোনো কারণে সমস্যায় পতিত হয়, তার বেরিয়ে যাওয়ার উপায়টি কী হবে, আইনটি কী হবে, কী প্রক্রিয়া যাবে, সেটি ঠিক করা হয়নি। ফলে লোকসানি ব্যাংক বন্ধ বা পুনর্গঠনের পরিবর্তে রাষ্ট্রীয় সহায়তায় টিকিয়ে রাখার পথ ছাড়া কোনো উপায় নেই, এবং সেটা শেষ পর্যন্ত জনগণের গাড়ি পড়ে, কারণ তাদের কাছ থেকেই টাকা নিয়ে ব্যাংকগুলোকে তৈরি করতে হয়, চালু রাখতে হয়। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত খেলাপিদের আলাদা করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, যেটা কখনো আমরা সেভাবে দেখিনি। বারবার ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেওয়া এখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অপরাধের শাস্তি নিশ্চিত না হলে কোনো আইন কার্যকর হবে না। তবে একথা মনে রাখা দরকার যে ব্যাংক খাতে আস্থা পুনর্গঠনের ক্ষেত্রে হঠাৎ কোনো ব্যাংক বন্ধ বা ঝুঁকিপূর্ণ হতেই পারে। এতে একটি ব্যাংকের সংকট অন্য ব্যাংকে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। সমস্যা হলো 5টি শরিয়া ব্যাংককে একীভূত করার পরিবর্তে পরিচালনা পর্ষদে পরিবর্তন এনে ব্যাংকগুলোকে স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিত ছিল, যা সাবেক গভর্নর চিন্তাভাবনা করেননি। তিনি ভাবেননি যে দুর্বল ব্যাংকগুলোকে একত্র করে টেকসই সমাধান পাওয়া কঠিন। এমনও হতে পারে যে কয়েকটি দুর্বল ব্যাংক একীভূত হলো, পরে তারা আরও দুর্বল হয়ে পড়ল। অথবা এমনও হতে পারে একটি সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংককে একীভূত করে দেওয়ার ফলে সবল ব্যাংকটিও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল। তাই নতুন ভাবনা চিন্তা প্রয়োজন, বিশেষ করে সরকারের আইন আরও পরিবর্তন আনা প্রয়োজন বলে আমরা মনে করি। ব্যক্তিখাতের ব্যাংকগুলোতে ব্যাংকের মালিকদের দৌরাত্ম্য কমানো প্রয়োজন এবং তাদের সংখ্যা এবং সময় কমিয়ে দেওয়া দরকার। আরেকটি হলো বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন। বাংলাদেশ ব্যাংকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে দিতে হবে, এবং সেই জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীনে যে ব্যাংকিং বিভাগ আছে সেটিকে বাংলাদেশের ব্যাংকিং খাতের উপরে খবরদারি বন্ধ করতে হবে, এবং ব্যাংকিং এই যে বিভাগটি আছে সেটিকে বিলুপ্ত করতে হবে। সবচেয়ে বড় কথা, সরকারি ব্যাংকগুলোতে রাজনৈতিক বিবেচনায় পরিচালক নিয়োগ বন্ধ করতে হবে। বেসরকারি ব্যাংকগুলোতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ক্ষমতা আরও বাড়াতে হবে। এই সব কিছুর পাশাপাশি একটি কথা বলবো, যারা একীভূতকরণ নিয়ে নানা কথাবার্তা বলেছেন এবং এখনও বলে চলেছেন, তাদের ভাবনায় পরিবর্তন আনতে হবে। দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ কি সত্যি স্থিতিশীলতা আনবে, নাকি সমস্যার একত্রীকরণ করা হবে? এই ভাবনা জরুরি বলেই আমরা মনে করি। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই। সবাই ভালো থাকবেন।